শরীয়তপুরে পদ্মার ভাঙনে বিলীন সড়ক সহ নানা স্থাপনা, আতঙ্কে নদী পারের মানুষ। সৌদি আরবে 16 জনের মৃত্যুতে দিশেহারা পরিবার, ঋণ কিস্তির চাপে বিপর্যস্ত জীবন। ঋণ করে বাবা দিয়ে হটাছি, সম্পত্তিতে তুলিছি, মানুষক ঠেকা জমির উপর লিছি বাবা লিয়ে 4 লাখ, আর সুদ হয়ে গেছে 8 লাখ। 40,000 50,000 টাকা নিয়ে 10,000 12,000 টাকা লাভ দেওয়া লেগেছে বছরে। গোপালগঞ্জে 2 জনের মরদেহ উদ্ধার, বগুড়ায় মিলল নদীতে নিখোঁজ কলেজ ছাত্রের মৃতদেহ। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে আছি শারমিন মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শরীয়তপুরের জাজিরায় আবারও দেখা দিয়েছে পদ্মার তীব্র ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে ডামতির রক্ষা প্রকল্পের প্রায় 70 মিটার অংশ। গত 3 দিনে পালেরচর ইউনিয়নের কাথুলিয়াকান্দি এলাকায় অন্তত 23টি বসতবাড়ি ও 7টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে। আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছে অন্তত 30টি পরিবার। ঝুঁকিতে রয়েছে কাথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও পাকা সড়ক সহ নানা স্থাপনা। সড়কের পাশেও কৃষি জমিতে আশ্রয় নিয়েছেন ঘরহারা পরিবারগুলো। পানি উন্নয়ন বোর্ড বলছে, তীর ঘেঁষে স্রোত প্রবাহিত হওয়ায় তলদেশ থেকে মাটি সরে গিয়ে বাঁধের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে। আমরা নদীতে ভাঙ্গা যাবে এলাকা, আমরা ঘরটা সরাই আমরা অন্য জায়গা মাইসের জায়গা নিতে আসি, খাজনা একটু জমি দেখছি চাল করা, এর ভিতরে যাই আমরা উঠবো। আমরা বাড়িঘর সারতে পারি না, কি করবো এই না করতেছি, আমরা ভাঙতেছি বাড়িঘর। একে নিম্নভাবে গেছে গা, পানিতেও গেছে গা, ওই ঘরে একটা পানি ধরতেই পারেনি। আমরা ম্যাথমেটিক সার্ভে করছি, ডাটাটা প্রসেসিং চলছে, আমরা ম্যাথমেটিক ডাটা দেখলে বুঝতে পারবো। তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এখানে স্রোতটা তীরের কাছাকাছি, এই কারণে এখানে স্কাউটটা একটু বেশি, হয়তো এই কারণে এখানে ভাঙছে। চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছেন অন্তত 18 জন। পুলিশ জানায়, নোয়াখালী থেকে যশোর যাচ্ছিল আল আরাফা পরিবহনের একটি বাস। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বানিয়াচৌ এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাহন দুটি। ঘটনাস্থলেই মারা যান 3 জন। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের পাঠানো হয় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সন্তানকে বিদেশ পাঠাতে ঋণ করেছিলেন বাবা মা। স্বপ্ন ছিল ছেলে আয় করবে, শোধ হবে ধার, ঘুরবে সংসারের চাকা। কিন্তু তার আগেই সৌদির মাটিতে থমকে গেল 16 যুবকের জীবন। স্বজন হারানোর শোকের পাশেই এখন পড়ে আছে বকেয়া কিস্তি আর সুদের হিসাব। তাই প্রশ্ন, এই পরিবারগুলোর আগামী দিন চলবে কিভাবে? যাদের ঘিরে সংসারের অভাব ঘোচানোর স্বপ্ন দেখছিলেন, তারাই আজ না ফেরার ঠিকানায়। নওগাঁর গন্ডগোহালী গ্রামের ময়নার আর্তনাদ তাই থামছেই না। বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে 4 লাখ টাকা ঋণ নিয়ে বড় ছেলে মোহনকে একদিন পাঠিয়েছিলেন সৌদি আরব। একসময় ছোট ছেলে সুমনকেও পাঠান সেখানেই। এর মাঝেই সুদাসলে দাঁড়িয়েছে প্রায় 8 লাখ টাকার দায়। সেসব শোধ করার আগেই আজ সন্তান হারা মা। ঋণ করে বাবা দিয়ে হটাছি, সম্পত্তিতে তুলিছি, মানুষক ঠেকা জমির উপর লিছি বাবা লিয়ে 4 লাখ, আর সুদ হয়ে গেছে 8 লাখ। একই গ্রামের কৃষক সাইদুর রহমানও 7 বছর আগে 5 লাখ টাকা ঋণ নিয়ে ছেলে রুবেলকে পাঠান মরুর দেশে। সৌদি আরবের কারখানায় আগুনে পুড়ে তার ছেলেও এখন পরপারে। 1 বিঘা মাটি 40,000 50,000 টাকা নিয়ে 10,000 12,000 টাকা লাভ দেওয়া লেগেছে বছরে। এইভাবে টাকা নেওয়া ছিল মোটামুটি 4-5 লাখ টাকা। এই টাকা দেওয়া, এই টাকা দিতে দিতে কিছু টাকা আগুলো বাকি আছে জমির টাকা। সৌদিতে সোফা কারখানায় প্রাণ হারানো পরিবারগুলোর গল্প অনেকটাই এমনই। স্বজন নেই, কিন্তু বিদেশ যাত্রার খরচ জোগাতে যে ধার দেনা, তা এখনো রয়ে গেছে হিসাবের খাতায়। আমরা ধরালে 10 লক্ষ টাকা হয়তো করেছে, কোটাটোরা গেল 10 লক্ষ টাকা সুদ করতে, তাদের জীবনই শেষ। ঋণ কিভাবে পরিশোধ করবে এখন? বাপও মনে করো পুঙ্গু, ওই ভাইয়েরও 1 চোখ নেই, তাই তো ছোট বাচ্চা, তাইও পুঙ্গু।
স্থানীয়রা বলছেন এই অঞ্চলে সাধারণত নিম্ন আয়ের মানুষের বসবাস, সেই সুযোগে পকেট কাটে সুদ কারবারিরা। সবাই টাকা সুদের উপর নিছে, আবার কিস্তির টাকা তুলিছে, আর গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না। এমনকি চক্রবৃদ্ধি সুদও তারা আদায় করে। এতে দরিদ্র লোকগুলো যে আশায় তারা বিদেশ যায়, লাভবান খুব কমই হতে পারে। সুদ টানতে টানতে তাদের জীবন অধিকাংশ সময় কেটে যায়। প্রবাসীদের পাঠানো টাকায় সচল থাকে অর্থনীতির চাকা, কিন্তু তাদের ঋণ নির্ভরতা কমানোর উপায় জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ। ম্যানপাওয়ার যাওয়ার বিষয়ে এই বিষয়গুলো আমি আসলে অজ্ঞ। যাওয়ার পরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় বা চিকিৎসা সেবা নিতে চায় বা আপনার লাশ নিয়ে আসতে হবে, এই সমস্ত বিষয়গুলো আমরা তাদের সহায়তা প্রদান করে থাকি। গত 9 আগস্ট সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনে নিভে যায় 16 বাংলাদেশির প্রাণ। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে কয়েকজন ব্যক্তি আন্তর্জাতিক সীমানা পিলার 988-এর কাছাকাছি এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে। বিএসএফের টহল দল দেখে অন্যরা পালিয়ে গেলেও আজিবুর রহমানকে ধরে নিয়ে যায়। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। ঝালকাঠিতে 60 বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। পুলিশ জানায়, গেল রাতে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নেয় বিল্লাল নামে এক ব্যক্তি। পরে বিল্লাল ও তার সহযোগী অন্য জায়গায় নেয় তাকে। ভুক্তভোগী জানান, সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই নারী। এ ঘটনায় জড়িত বিল্লালকে আটক করেছে পুলিশ। আরও একজনকে ধরতে চলছে অভিযান। ক্ষতিগ্রস্ত ভিকটিমকে হেফাজতে নিয়ে তাকে ধর্ষিত পরীক্ষা সহ যাবতীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করি এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যে আমরা সাসপেক্টকে গ্রেপ্তার করেছি। তার নাম বিল্লাল এবং সে জানিয়েছে যে তার সাথে আরেকজন ছিল। তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। চাকরি নয়, চাকরির জন্য প্রশিক্ষণ মাত্র, তাতেই ভর্তিতে মাথা পিছু লেনদেন 8 লাখ টাকা পর্যন্ত। সমন্বিত ভর্তি নীতিমালাকে পাশ কাটিয়ে দেশের 2টি নাবিক ইনস্টিটিউট সহ 7টি প্রতিষ্ঠানে স্পেশাল ব্যাচের নামে চলছে এই অনৈতিক বাণিজ্য। এজন্য গড়ে উঠেছে একাধিক দালাল চক্র, যার বিস্তৃতি মন্ত্রণালয় পর্যন্ত। এতে নেতিবাচক প্রভাব পড়ছে প্রকৃত নাবিকদের চাকরির বাজারে। এ নিয়ে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন সেলিমুল্লাহ ও আবু জাহেদ। চট্টগ্রাম ও মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এনএমআই এবং আরও 5টি বেসরকারি একাডেমিতে পরীক্ষায় উত্তীর্ণদের দেয়া হয় 6 মাসের প্রি-সি ট্রেনিং। প্রশিক্ষণপ্রাপ্তরা সমুদ্র পরিবহন অফিস থেকে সিডিসি নিয়ে সাধারণ নাবিক হিসেবে চাকরির সুযোগ পায় জাহাজে। কিন্তু বছরে 2বারের এই নিয়মিত প্রক্রিয়ার সাথে 2023 সালে যুক্ত হয় বিনা পরীক্ষায় ভর্তির স্পেশাল ব্যাচ। করা হয় 410 জনের তালিকা, যাদের মধ্যে 177 জনকে ভর্তি দেয়া হয় এনএমআইতে। তখন 410 জনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে, যাদের এক একজনের কাছ থেকে নেওয়া হয় 5-6 লাখ টাকা পর্যন্ত। স্পেশাল ব্যাচের সেই দুষ্টু চক্র এখন আবার সক্রিয়। টাকা নিয়ে ভর্তি করাতে না পারা 233 জনের সাথে নতুন ভর্তিচ্ছুদের দিচ্ছে টোপ। এবার আদায় করা হচ্ছে 7-8 লাখ টাকা পর্যন্ত, যা অনুসন্ধানে নেমে 2-3টি চক্রের সন্ধান পায় চ্যানেল 24। ভর্তিচ্ছু সেজে নগরীর বড় পোলে ম্যানিং এজেন্ট টাইগার শিপিংয়ে হাজির চ্যানেল 24। প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেন দাবি করেন 7 লাখ টাকা। জানান, দালালের মাধ্যম হয়ে এলে অঙ্ক হয়ে যেত 8 লাখ। 3 লাখ অগ্রিম, কাজ করবেন মন্ত্রণালয়ের মাধ্যমে। 7 লাখ 50, 7 লাখ 50, 8 লাখ এই যেগুলো বলছিলাম আমার রিলেটিভের ভিতরে 6 লাখ 50। অনুসন্ধান বলছে, প্রথম ব্যাচ ভর্তিতেও জড়িত ছিলেন এই বিল্লাল। এমন 5 জনের সাথে ব্যাংক লেনদেনের নথি আসে চ্যানেল 24-এর হাতে, যাতে মেলে 3 থেকে 6 লাখ টাকা পর্যন্ত নেয়ার তথ্য। তবে পরে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য টাইগার শিপিংয়ে গেলে সুর বদলে যায় বিল্লালের। অস্বীকার করেন এর আগে ধারণ করা তার সব কথা।
আপনি তো স্পেশাল ব্যাচ নিয়ে কাজ করছেন। নো স্পেশাল বেস আমি আমার কোনো এবার কতজন আছে আপনার, কতজন দিচ্ছেন এবার? ভাইয়া প্লিজ না না করবো না করবো না আমরা ক্যামেরা রেডি হয়েছে এটা। আরেক চক্রের সন্ধান মেলে আগ্রাবাদে ফেমাস কম্পিউটারে। ভর্তিচ্ছু হিসেবে কথা হয় দালাল রফিকের সাথে। চান 6 লাখ টাকা, অগ্রিম লাগবে 2 লাখ। পরে আবারও রফিকের মুখোমুখি হলে অস্বীকার করেন সবকিছু। তবে প্রশ্নের মুখে এক পর্যায়ে বেরিয়ে আসে তোফায়েল নামে চক্রের বড় এক হোতার নাম, যার বাড়ি সন্দ্বীপ, থাকেন কক্সবাজারে। অভিযোগ, নৌ পরিবহন মন্ত্রণালয়ে সক্রিয় চক্রের সাথেও সম্পৃক্ত এই তোফায়েল। আপলাইন কে কার সাথে কাজ করতেছেন? উপরে একজন আছে, লগে মাঝে মধ্যে দুটো যোগাযোগ হয় আর কি। তোফায়েল সাহেব, উনি কি ওই যে কক্সবাজারের তোফায়েল সাহেব? হ্যাঁ, রাইট। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তথ্য। আপনি ওদেরকে বলবেন যে ঠিক আছে তোফায়েল ভাইকে আমার সামনে আইনা এটা প্রমাণ করাও তোমরা। কথা হয় স্পেশাল ব্যাচে প্রথম ধাপের 2 জনের সাথে, যাদের একজন বর্তমানে চাকরিরত। অবৈধ উপায়ে ভর্তির কথা স্বীকার করলেও টাকার অঙ্ক আর দালালের বিষয়ে মুখ খোলেননি। আমার তো বেশি টাকা যায় নাই, লাখ 3 বা 2 আরো কম এরকম আর কি। আরেকজন ভর্তি হতে না পেরে 2 বছর ধরে ঘুরছেন দালাল জাগিরের পেছনে। 2 লাখ টাকা ফেরত চেয়েও পাচ্ছেন না। ওনার নাম ছিল জাগির। কিছুদিন আগে ওনাকে না জানা মতো আমরা 2-1 জনে গেছিলাম, বাট পাই নাই, বাড়ি নাকি চেঞ্জ করে ফেলছে। মূলত 2022 সালে রেমিটেন্স বৃদ্ধির কারণ দেখিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি স্পেশাল ব্যাচের সুপারিশ করে, যা পরিণত হয় অলিখিত নিয়মে। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ওই ব্যাচে 48 জনই ছিল এসএসসি অনুত্তীর্ণ। এনএমআই এবং নৌ পরিবহন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এই অপতৎপরতায় জড়িত বলে অভিযোগ। অথচ স্পেশাল ব্যাচ চালু না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে একাধিকবার মতামত দেয় অধিদপ্তর। রিমেনিং যে 200 লটটা, 5-এর যে লটটা, ওটাকেই সবাই স্পেশাল 2 হিসেবে বলে আর কি। তো এখন ওরা ডিমান্ড করছে ওদেরকে এই আবার ট্রেনিং করাতে হবে। তো এই জাতীয় আমরা কোনো প্রেয়ার পাইনি বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা, ডিজিপিংয়ের কোনো নির্দেশনা পাইনি। আমার হিসেবে মতন 400 নাবিক প্রতি বছর আমরা ফ্রেশ দিতে পারছি। 1100 যদি বেকার থাকে তো অলমোস্ট 3 ইয়ার্স ইট উইল টেক তাদের সবাইকে অনবোর্ড করতে। 3 বছরের মধ্যে বা এখন কোনো স্পেশাল ব্যাচ নিবে কি না, আসলে এটা সরকারের সিদ্ধান্ত। তথ্য বলছে কাদেরকে সিডিসি দেয়া যাবে সে বিষয়ে দিক নির্দেশনা নেই মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সে। ফলে ঘটছে অনিয়ম। স্পেশাল ব্যাচের সিডিসিধারীদের কেবল বিদেশি জাহাজে চাকরির শর্ত রয়েছে, তবে শর্ত ভেঙে চাকরি দেয়া হচ্ছে দেশি জাহাজেও। আবার 2 বছর আগে প্রশিক্ষণ নেয়া 175 জনের মধ্যে চাকরি হয়েছে 37 জনের। উদ্বেগের বিষয়, কয়েক বছর ধরে চাকরি না পাওয়া সাধারণ নাবিকের সংখ্যা ছাড়িয়েছে 1,500। ফলে আবারও স্পেশাল ব্যাচের তোড়জোড় সৃষ্টি করেছে চাঞ্চল্যের। সমন্বিত ভর্তি নীতিমালা থাকা সত্ত্বেও, এত এস্টাবলিশড একটা সিস্টেম থাকার পরেও আপনি ওই ধরনের একটা ব্যাচ আনার ক্ষেত্রে এত কৌতূহলী কেন? এখানে মন্ত্রণালয় বলেন, ডিজি শিপিং বলেন, আমি কাউকেই অভিযোগ থেকে বাদ দিতে চাই না। মন্ত্রণালয় তো সাধারণ যে কোনো একটা ছেলে লোক তো যাইতে পারতেছে না, তাদের লিস্টটা কারা নিয়ে যাচ্ছে, কারা তাদের কাছে এই জিনিসটা প্রেজেন্ট করতেছে যে বাংলাদেশে অনেক নাবিক দরকার, তোমরা ভর্তি পরীক্ষাকে বাইপাস করে সরাসরি নিয়োগ করো, কারা নিয়ে যাচ্ছে? তারাই দালাল। আমাদের সিফারা যেগুলো প্রডিউস হচ্ছে, ওরা চাকরি পাচ্ছে কিনা, আমাদের কত নাবিক বেকার আছে, এটার উপরে একটা সামঞ্জস্য রেখে আমাদের আসলে নিয়োগ করা দরকার। তবে এসব বিষয়ে নৌ পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্ট কারও বক্তব্য মেলেনি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।